আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে নবম অধ্যায় আলোর ঘটনা এ অধ্যায়টির উপর ভিত্তি করে একটি সৃজনশীল প্রশ্ন এবং এর সমাধান দেখিয়ে দিব। তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলোর মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। চলো আমরা তাহলে দেখে নিই কীভাবে তোমরা এই প্রশ্নগুলোর সমাধান করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে যে সৃজনশীল প্রশ্নটি দিয়েছি, এই প্রশ্নের মধ্যে এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, আর এই উদ্দীপকটা হচ্ছে একটা চিত্র। এখানে এই চিত্রটির উপর ভিত্তি করে তোমাদেরকে ক থেকে ঘ পর্যন্ত 4টি প্রশ্ন করা হয়েছে। এই 4টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। চলো আমরা দেখে নিই কীভাবে এই সমস্যাটিকে সমাধান করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে শোষণ কাকে বলে। এরপর খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে মসৃণ তলে আপাতন কোণ ও প্রতিফলন কোণ সমান কেন। এরপর গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে চিত্রের প্রতিফলন কোণের মান নির্ণয় করো। এরপর ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে এবি তলটি যদি মসৃণ না হতো তাহলে কি ধরনের প্রতিফলন করত, চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে আমরা এখানে এই ক নম্বর ও খ নম্বরে থাকা যে দুটি প্রশ্ন দেখতে পাচ্ছি, এই দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তোমাদের বই থেকে তোমরা এই দুটি প্রশ্নের উত্তর ভালোভাবে শিখে নিবে। আমি তোমাদেরকে এই ক নম্বর আর খ নম্বরের প্রশ্ন দুটির সমাধান দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে দেখে নিব ক নম্বরে থাকা এই শোষণ কাকে বলে, এই প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি ক নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে কোনো বস্তুতে আলো পড়ে তা যদি ফিরে না আসে তাহলে তাকে শোষণ বলে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এই শোষণ কাকে বলে, এই প্রশ্নের উত্তরটি হচ্ছে কোনো বস্তুতে আলো পড়ে তা যদি ফিরে না আসে তাহলে তাকে শোষণ বলে। আমরা যদি কোনো বস্তুতে আলো ফেলি, ওই আলো যদি আর ফিরে না আসে তাহলে আমরা বলবো ওই বস্তুটি সেখানে এই আলোটিকে শোষণ করেছে। তাই আমরা বলতে পারি কোনো বস্তুতে আলো পড়ে তা যদি ফিরে না আসে তাহলে তাকে শোষণ বলে। এরপর খ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে মসৃণ তলে আপাতন কোণ ও প্রতিফলন কোণ সমান কেন। চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে দেখে নিই। খ নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে কোনো বস্তুতে আলো পড়ে যদি তা বাধা পেয়ে ফিরে আসে তা হলো প্রতিফলন। তাহলে আমরা যদি কোনো বস্তুতে আলো ফেলি আর ওই আলো যদি বাধা পেয়ে ফিরে আসে তা হচ্ছে প্রতিফলন। আর মসৃণ তলের উপর এই প্রতিফলন হলো নিয়মিত প্রতিফলন। আমরা যদি কোনো মসৃণ তলের উপরে আলো ফেলি তা কিন্তু প্রতিফলন হয়ে ফিরে আসবে, আর ওই প্রতিফলন হচ্ছে নিয়মিত প্রতিফলন। এখানে আলো এসে যে কোণে পড়ছে ঠিক সে কোণেই ফিরে যাচ্ছে। আমরা যদি একটা মসৃণ তলের উপরে আলো ফেলি তাহলে কিন্তু যে কোণে আলো পড়বে সে কোণেই ফিরে যাবে। কোনো পৃষ্ঠে আলোর এ পতনকে বলা হয় আপাতন এবং পৃষ্ঠ থেকে বাধা পেয়ে ফিরে যাওয়াকে বলা হয় প্রতিফলন। যেহেতু মসৃণ তলে আলো যে কোণে পড়ছে ঠিক সে কোণেই ফিরে যাচ্ছে, সুতরাং আপাতন কোণ আর প্রতিফলন কোণ হচ্ছে সমান। আমরা যদি মসৃণ তলে কোনো আলো ফেলি ওই আলো যে পথে যাবে ওই পথেই কিন্তু ফিরে আসবে। তাই আমরা বলতে পারি আপাতন কোণ ও প্রতিফলন কোণ হচ্ছে সমান। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ক নম্বর আর খ নম্বরের প্রশ্নের উত্তরটিকে তোমরা কীভাবে লিখবে। এই প্রশ্নের উত্তর দুটিকে তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে গ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে চিত্রের প্রতিফলন কোণের মান নির্ণয় করো। আমরা যদি এই চিত্রটিকে ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে যে তলটি আছে এই তলটি হচ্ছে মসৃণ তল, আর এই মসৃণ তলের উপরে পি ও পথে আলো ফেলাতে এখানে ও সি পথে আলো প্রতিফলিত হয়। তাহলে পি ও এই আলোটি হচ্ছে আপতিত আলো, আর ও সি পথে যাওয়া আলোটি হচ্ছে প্রতিফলিত আলো। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে 80 ডিগ্রি কোণের একটা এ ও পি দেওয়া হয়েছে। আমরা এখানে পি ও এন এই কোণটিকে নির্ণয় করব। আমরা যদি এই পি ও এন এই কোণটিকে নির্ণয় করতে পারি তাহলে খুব সহজেই এন ও সি এই কোণটিকে নির্ণয় করতে পারবো। তাহলে আমরা যদি এই কোণটিকে নির্ণয় করতে পারি, আমাদেরকে বলা হয়েছে চিত্রের প্রতিফলন কোণের মান নির্ণয় করো। আমাদেরকে এই চিত্রের এই প্রতিফলন কোণের মান নির্ণয় করতে বলা হয়েছে। চলো আমরা দেখে নিই কীভাবে গ নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করা যায়। আমরা গাণিতিকভাবে এই গ নম্বরের প্রশ্নটির সমাধান করব। এখানে আমরা প্রথমে লিখে দিব গ নম্বর দিয়ে। আমরা এই চিত্রটিতে যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে পি ও এ এখানে একটা কোণ হচ্ছে, এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। আমরা এই কোণের মানটিকে লিখে নিব। আমরা এই কোণের মাধ্যমেই এই প্রতিফলিত যে কোণটি আছে এই কোণটিকে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখানে লিখে দিব পি ও এ এই কোণ সমান আমাদেরকে দেওয়া হয়েছে 40 ডিগ্রি, আমরা চিত্রতে দেখতে পাচ্ছি। এখানে এই চিত্রের জন্য আমরা এই 40 ডিগ্রির মাধ্যমে পি ও এন
এই কোণটিকে খুব সহজে নির্ণয় করতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি PON, এই কোণটি হচ্ছে আমাদের আপাতন কোণ। তাহলে আমরা এখানে লিখে দিব আপাতন কোণ। আপাতন কোণ হচ্ছে PON। এই কোণটি আমরা বের করব। আমরা যদি এই আপাতন কোণটি বের করতে পারি তাহলে খুব সহজেই এই CON এ থাকা এই কোণটিকে বা প্রতিফলন কোণটিকে সহজে বের করতে পারবো। তাহলে আমরা এই প্রতিফলন কোণ নির্ণয় করব। তাই আমরা এখানে লিখে দিব প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ হচ্ছে আমাদের CON। CON। আমরা এটাকেও প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখবো। তাহলে আমরা প্রথমে আপাতন কোণ নির্ণয় করব। আমরা যদি আপাতন কোণ নির্ণয় করতে পারি তাহলে খুব সহজেই প্রতিফলন কোণ পেয়ে যাব। এখানে AON, এই কোণটি হচ্ছে মোট 90 ডিগ্রি। তাহলে এই কোণটির মধ্যে এখানে PON এই কোণটি আছে, আবার POA এই কোণটি আছে। তাহলে PON আবার POA এই দুটি কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি। আমরা এখানে লিখে দিব এখন APOA এই কোণ যোগ PON এই দুটি কোণকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে 90 ডিগ্রি পাবো। এখানে A থেকে N পর্যন্ত AON মোট হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি ON লম্ব, তাই এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। আর এই কোণের মধ্যে এখানে POA এই কোণটি আছে, আবার PON এই কোণটি আছে, দুটি কোণ আছে। এই দুটি কোণ একসাথে যোগ করলে আমরা 90 ডিগ্রি পাই। এখানে POA এই কোণটি হচ্ছে 40 ডিগ্রি। আমরা যদি এই PON আর POA এই দুটি কোণকে যোগ করি তাহলে 90 ডিগ্রি পাচ্ছি। এই 90 ডিগ্রি কোণ থেকে যদি আমরা POA এই কোণটির 40 ডিগ্রিকে মাইনাস করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই PON এই কোণটিকে আমরা পেয়ে যাব। তাহলে এখানে POA এই কোণটি হচ্ছে 40 ডিগ্রি, আমরা এখানে 40 ডিগ্রি দিয়ে দিব, প্লাস কোণ হচ্ছে PON আর এই পাশে হচ্ছে 90 ডিগ্রি। এই 40 ডিগ্রিকে আমরা পক্ষান্তর করে দিব। তাহলে এখানে থাকবে PON, এই 90 ডিগ্রি থেকে আমরা মাইনাস করব 40 ডিগ্রিকে। 90 ডিগ্রি থেকে আমরা 40 ডিগ্রিকে যদি মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো 50 ডিগ্রি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই PON এই কোণটি আমরা পেয়ে গেলাম। PON এই কোণটি হচ্ছে আমাদের 50 ডিগ্রি। তাহলে এই PON হচ্ছে আমাদের আপাতন কোণ। যদি PON আমাদের আপাতন কোণ হয়, আমরা জানি আপাতন কোণ আর প্রতিফলন কোণ হচ্ছে সমান। PON এর মান যদি 50 ডিগ্রি হয় তাহলে CON এই কোণটিও কিন্তু 50 ডিগ্রি। তাই আমরা এখানে নিচে লিখে দিব। আবার আমরা জানি আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। আপাতন কোণ আর প্রতিফলন কোণ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি আমাদের PON সমান হচ্ছে CON। PON হচ্ছে আপাতন কোণ, CON হচ্ছে প্রতিফলন কোণ। আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান, তাহলে আমরা বলতে পারি দুইটারই মান হচ্ছে 50 ডিগ্রি করে। আমাদের প্রতিফলন কোণের মান হচ্ছে 50 ডিগ্রি। আমরা এখানে নিচে লিখে দিতে পারি অতএব চিত্রের প্রতিফলন কোণের মান 50 ডিগ্রি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে চিত্রের প্রতিফলন কোণের মান পেলাম 50 ডিগ্রি। আমরা এখানে এই আপাতন কোণের মান পেলাম 50 ডিগ্রি, আবার এই প্রতিফলন কোণের মানও পেলাম 50 ডিগ্রি। চলো এরপর আমরা দেখে নিই আমাদেরকে ঘ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে। ঘ নম্বরে আমাদেরকে বলা হচ্ছে এ বিতলটি যদি মসৃণ না হতো তাহলে কি ধরনের প্রতিফলন গড়ত, চিত্রসহ ব্যাখ্যা করো। আমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি এই চিত্রটি হচ্ছে মসৃণ তলের। তাই এখানে যেই ঘটনাটি ঘটেছে, আমরা যদি একটা অমসৃণ
তল নেই তাহলে কি ধরনের প্রতিফলন করত তা আমাদেরকে চিত্রসহ ব্যাখ্যা করতে বলা হয়েছে। চলো আমরা দেখে নিই কীভাবে এই ঘ নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করা যায়। তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য ঘ নম্বরের এই উত্তরটিকে লিখে নিয়েছি। এই উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো, এখানে একটা আমি চিত্র দিয়েছি। এই চিত্রটিতে এই তলটি হচ্ছে অমসৃণ তল। আমরা এই তলের মধ্যে দেখতে পাচ্ছি, আমরা যদি এই তলের মধ্যে আলো ফেলি তাহলে এখানে বিভিন্ন পথে কিন্তু আলোগুলো প্রতিফলিত হবে। তোমরা দেখতে পাচ্ছ এই আলোগুলো বিভিন্ন পথে প্রতিফলিত হচ্ছে। আর এর ব্যাখ্যাটিকে আমরা যেভাবে লিখতে পারি, এবি তলটি মসৃণ না হলে আলোর ব্যাপ্তি প্রতিফলন করত। নিচে তা চিত্রসহ ব্যাখ্যা করা হলো। এবি তলটি মসৃণ না হলে এতে আলোর অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলন হবে। আমরা জানি কোনো তলে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলনের পর যদি আর সমান্তরাল না থাকে তাকে ব্যাপ্ত বা বিক্ষিপ্ত প্রতিফলন বলে। চিত্রে টর্চ লাইট থেকে অমসৃণ তলটিতে আপতিত সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পর আর সমান্তরাল থাকছে না, অর্থাৎ এতে বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে। এখানে প্রতিফলনের আলোকরশ্মি অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত হয়নি। তাছাড়া এতে আপাতন কোণ ও প্রতিফলন কোণ অসমান। অতএব আমরা বলতে পারি এবি তলটি মসৃণ না হলে তাতে আলোর ব্যাপ্তি প্রতিফলন ঘটবে। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে তোমরা ঘ নম্বরে থাকা প্রশ্নের উত্তরটিকে লিখতে পারো। এই ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এরকম আরও সৃজনশীল প্রশ্নের সমাধান দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।